সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশে আজকে একটি ঘটনা আমরা দেখলাম। ঘটনাটি হচ্ছে তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি লন্ডন থেকে কিছু মানুষকে কুড়িয়ে নিয়ে গেছেন। এই কুড়িয়ে পাওয়া হিরে, এই মুক্তগুলো তিনি বাংলাদেশে নানানভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্ট পদবি দিয়ে, মন্ত্রিত্ব দিয়ে বসানোর চেষ্টা করছেন। অসুবিধা নেই, সারা পৃথিবীর বাঙালিরাই যদি কাজ করার যোগ্য হয় তারা কাজ পেতে পারে, মন্ত্রিত্ব পেতে পারে, এমপি হতে পারে। কিন্তু বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে আইন তাকে প্রধানমন্ত্রী হওয়ার সাহায্য করেছে, যে আইন তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, সে আইনটিকে কিন্তু শ্রদ্ধা করতে হবে। আপনারা জানেন, বাংলাদেশের কোনো এমপি অথবা মন্ত্রী হতে হলে পৃথিবীর যে দেশের নাগরিক হন, বাংলাদেশের নাগরিকের পাশাপাশি অন্য নাগরিকত্ব যেটা আপনার রয়েছে সেটাকে আপনার সারেন্ডার করতে হবে। কিন্তু এই যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানাইলেন হুমায়ুন কবির নামে লন্ডনের এক ভদ্রলোক, তাকে আমি চিনি, লন্ডনে দেখেছি, বহু অনুষ্ঠান হয়েছে, বহু জায়গায় দেখেছি। কিন্তু তিনি একজন ক্লিয়ার ব্রিটিশ নাগরিক। 2.5 বছর বয়সে ব্রিটেনে এসেছিলেন। এই গত 30-40 বছর থেকে তিনি লন্ডনেই বসবাস করছেন। এখন তিনি বাংলাদেশে মন্ত্রী হয়েছেন, অসুবিধা নেই। দেশ যারা চালাচ্ছে তারা যদি মনে করে মন্ত্রী, কিন্তু আইনকে বাদ দিয়ে নয়। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি আপনার ব্রিটিশ নাগরিকত্ব বাদ দিয়েছেন, সারেন্ডার করেছেন? তিনি যে অসহিষ্ণুতা এবং যে মুডটি দেখালেন সাংবাদিকদেরকে, মানুষকে, সেটা কিন্তু লজ্জার এবং অপমানের। সেটি রাষ্ট্রের আইনকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন। প্রধানমন্ত্রী যিনি, তার দায়িত্ব ছিল তাকে নিয়োগ দেওয়ার আগে তার কাছ থেকে ব্রিটিশ নাগরিকত্ব বাদ দিয়েছেন কিনা সেটা কনফার্ম করা। তিনি সেটা করেননি, তিনি করবেন না। কেন করবেন না সেই বিষয়টাতে পরে আরেকটা ভিডিওতে বলবো। আজকের ভিডিওতে আরেকটি কথা বলি। বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গতকাল পাকিস্তান যে কথা বলেছে, নওয়াজ শরীফের মেয়ে পাকিস্তানে একটি বক্তৃতা দিয়ে কালকে বলেছেন যে আমরা আগস্ট 2024-এ পাকিস্তানের আইএসআই অর্থাৎ তাদের যে গোয়েন্দা সংস্থা, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের পছন্দের মানুষকে ক্ষমতায় বসিয়েছে এবং 1971 সালের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিয়েছে। তার মানে আপনারা যারা ভাবছেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রী আছে, মুক্তিযোদ্ধা এমপি আছে, এক আল্লাহর অলি মুক্তিযোদ্ধা তিনি রাষ্ট্রপতি নির্বাচন করেছেন, আরেক আল্লাহর অলির বন্ধু মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে, বাংলাদেশ তো মুক্তিযুদ্ধে ভরে গেছে। আরেক শিশু মুক্তিযোদ্ধা, যিনি শিশু মুক্তিযোদ্ধা দাবিদার, আমরা সেটাও শুনেছি, এবং যার পিতা অসংখ্য মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন, সেই তারেক রহমানের যুগে এসে পাকিস্তান দাবি করছে যে বাংলাদেশে তারা 1971 সালের তাদের সেই প্রতিশোধটি তারা নিয়েছেন। খেয়াল করে দেখেন, 1971 সালে মুক্তিযোদ্ধারা পাকিস্তানকে পরাজিত করেছে, বাংলাদেশকে স্বাধীন করেছে। একটি মানচিত্র, একটি পতাকা, একটি জাতীয় সঙ্গীত, একটি দেশ, একটি স্বাধীন সার্বভৌম জাতির জন্ম দিয়েছে। 30 লক্ষ মানুষের জীবন, 2.5 লক্ষ নারীর ইজ্জত, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়া এবং লক্ষ লক্ষ মানুষের পোড়া মাটিতে এই যে স্বাধীনতার পতাকাটি আমরা উড়িয়েছি, সেই স্বাধীনতাকে কটাক্ষ করে পাকিস্তানের নওয়াজ শরীফের মেয়ে কালকে বক্তৃতা দিয়েছে। এই বাংলাদেশের একটু পিছনের ইতিহাস ঘেঁটে দেখেন, বাংলাদেশের একটি জাতীয় দিবসে রাজা নামক একজন পাকিস্তানের রাষ্ট্রদূত ছিল, ইরফান রাজা বা রাজা এটুকু মনে আছে, বাকিটুক মনে নেই। আব্দুস সামাদ আজাদ ছিলেন তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 96 সালের যুগের কথা বলছি সম্ভবত। তখন ওই রাজাকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে, 71-এর মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করার কারণে। আর আজকে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা মন্ত্রী, বাংলাদেশকে এইভাবে কটাক্ষ করে কথা বলার পরও কোনো প্রতিবাদ দেখিনি, পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাতে দেখিনি। এবং তারা বলছে, তিনি বলছে কে, নওয়াজ শরীফের মেয়ে, যে
পাকিস্তান বাংলাদেশের সাথে আবার দুই পাকিস্তান এক হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের সাথে ফেডারেশন যোগ দেবে। এখন ভারতের যে পাকিস্তানের আইএসআই, এখন ভারতের এর ভূমিকা কি, ভারতের কি করলো? এখন ভারতকে চিন্তা ভাবনা করতে হবে যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি আছে, এই রাষ্ট্রটি যদি পাকিস্তানের সাথে কনফেডারেশনে যোগ দেয়, তারেক জিয়ার নেতৃত্বে অথবা গোলাম আজমের অনুসারী 1971 ঘাতক দালাল রাজাকার আল শামস, আল বদর এবং নেজামে ইসলামী মুসলিম লীগ এবং জামাতে ইসলামের সৌজন্যে যদি বাংলাদেশে একটি আবার নতুন করে পাকিস্তান কায়েম হয়, পাকিস্তানের কনফেডারেশন হয়, তাহলে ভারত এখন পাকিস্তানের কয়টি ফ্রন্টে যুদ্ধ করবেন? ভারত কি এই বাংলাদেশের 3 পাশ ঘিরে যে 7টি অঙ্গরাজ্য রয়েছে, সেই 7টি অঙ্গরাজ্যে পাকিস্তানি মিলিটেন্টদেরকে পাহারা দিবেন, নাকি পাকিস্তানের ওই সিন্ধু, পাঞ্জাব, ওই অঞ্চলে তারা, কাশ্মীর অঞ্চলে তারা নিজেদের সীমানা পাহারা দিবেন? ভারতকে কত বিলিয়ন টাকা এক্সট্রা ব্যয় করতে হবে? খেয়াল করে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়াদেরকে ধরে ইন্ডিয়ার কাছে, ভারতের কাছে ফেরত পাঠানো হয়েছে, এবং সত্য ছিল তাদেরকে যেন হত্যা করা না হয়, তাদেরকে হত্যা করা হয়নি। তারা পাকিস্তানে ভারতে ফেরত গেছে, এবং তারা এই আন্দোলন যেটা তাদের, যেটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সেটা থেকে তারা বেরিয়ে এসছে। 10টা কষ্টের ইতিহাস আপনারা জানেন। তারেক জিয়া যখন ক্ষমতায় ছিল, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, তারেক জিয়ার মাতা, তখন খালেদা জিয়া ছিলেন নামমাত্র ক্ষমতায়, তার ছিল শুধু দায়িত্ব, আর ক্ষমতা ছিল তারেক জিয়ার হাতে, তার কোনো দায়িত্ব ছিল না। সেই অবস্থায় আজকে খালেদা জিয়া নেই, আজকে শুধু তারেক জিয়া। সেই তারেক জিয়ার এই যুগে, তারেক রহমানের এই যুগে ভারত কতটা সিকিউরড? ভারতের যে সীমান্ত 4,500 কিলোমিটার, এই 4,500 কিলোমিটার কতটা নিরাপদ? বাংলাদেশে প্রতিদিন আইএস, পাকিস্তানের বাহিনীরা আসছে, লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদের মতো এই মৌলবাদী সংগঠনের নেতারা, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গি গোষ্ঠীর নেতারা প্রতিদিন বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট দিয়ে, চিটাগং এয়ারপোর্ট দিয়ে পাকিস্তানের লাল পাসপোর্ট নিয়ে বিনা ভিসায় বাংলাদেশে ঢুকছে, এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নানা ধরনের উচ্ছৃঙ্খলতা এবং বিশৃঙ্খলতা এবং যুদ্ধ অবস্থা তৈরি করার জন্য তারা কাজ করছে। এদেরকে সহযোগিতা করছে বাংলাদেশের 71 ঘাতক দালাল, এই রাজাকার আল বদর বাহিনীর সদস্যরা, তাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশ বর্তমান যে সরকার, এই সরকারের এজেন্টরা। এখন সিদ্ধান্ত নিতে হবে ভারতকে, তারা এটাকে বাংলাদেশ দেখতে চায় নাকি পাকিস্তান দেখতে চায়। যদি বাংলাদেশ দেখতে চায়, তাহলে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বাংলাদেশ যদি একটি স্বাধীন দেশ হতে হয়, তাহলে এখানে থাকতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের মতো দেশপ্রেমিকদের লোক, বাংলাদেশ আওয়ামী লীগের মতো শক্তি, যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে, যারা এ দেশটিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে, যারা এ দেশটিকে অর্থনীতির ভিতে শক্তিশালী করেছে। কিন্তু এখন ইতিহাসের এক গৌর আমানিশায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে। ঠিক এমনি অবস্থায় পাকিস্তান আস্ফালন দিচ্ছে। কি আস্ফালন? যে তারা বাংলাদেশকে পাকিস্তানের অংশ করে ফেলবে, এবং 2024 আগস্ট মাসে তাদের আইএসআই, মানে পাকিস্তান বাহিনীর যে জঙ্গি গোষ্ঠী, তাদের যে সেনাবাহিনীর যে গোয়েন্দা বিভাগ, সেই বিভাগ শেখ হাসিনাকে উৎখাতের জন্য ইউএসের সাথে, আমেরিকার সাথে কোলাবোরেট করে তারা সাকসেসফুল হয়েছে। এখন তাদের দ্বিতীয় মিশন হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশকে একটি কনফেডারেশনে জয়েন করে এটাকে পাকিস্তানের অংশ করে নেওয়া, এবং ভারতের পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলো দিয়ে ভারতকে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা করা। এখন ভারতের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, কারণ ভারত যদি এর প্রতিকার না করে, ভারত যদি এখনই কার্যকর ব্যবস্থা না করে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ তথা এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্বার এক বিপদ, মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে ভারতের জন্য এবং বাংলাদেশের
প্রগতিশীল মানুষের জন্য, মুক্তিযুদ্ধপ্রেমিক মানুষের জন্য। আপনারা দেখেন যে ভারত দিন দিন এগিয়ে যাচ্ছে গণতন্ত্রের দিকে, অর্থনীতির মুক্তির দিকে, অসাম্প্রদায়িক চেতনার এই দেশটি আস্তে আস্তে পুরো পৃথিবীতে আইকনে পরিণত হচ্ছে। আর অন্যদিকে পাকিস্তান পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। এই রাষ্ট্র জঙ্গি উৎপাদন করে, এই রাষ্ট্র ভিক্ষুক উৎপাদন করে, পৃথিবীর নানা দেশে গিয়ে তাদের লোকেরা ভিক্ষে করে, কিন্তু ভারতের লোক কর্ম করে খায়। ঠিক এমনি অবস্থায় বাংলাদেশ ভারতের বন্ধু ছিল, কিন্তু আজকে ভারতকে বাংলাদেশের বর্তমান সরকার একটি শত্রু রাষ্ট্রের তালিকায় ফেলে দিয়েছে। ভারতও বাংলাদেশকে একটি শত্রু রাষ্ট্রের তালিকায় ফেলে দিয়েছে। এর ফলে এই দুটি দেশের মধ্যে যে টানপোড়েন চলছে, এই টানাপোড়েনের ভেতর দিয়ে পাকিস্তান নিচ্ছে একটা সুবিধা, আর সেই সুবিধায় বাংলাদেশের ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে আরেকবার নতুন করে একটি জঙ্গি রাষ্ট্র জন্ম হওয়ার সাধনায় তারা রত। আসুন আমরা এই দেশকে, এই সমাজকে অসাম্প্রদায়িক চেতনার মানুষের সাথে হাত মিলিয়ে রক্ষা করব, মুক্ত করব, এবং মানুষের জন্য একটি বাসযোগ্য ভূখণ্ড হিসেবে আমরা এটাকে তৈরি করব। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।